তারা দুজন হাজির হলো যেখানে বরের গেট আটকানো হয়েছে। ঝিনুক ভয় পাচ্ছে যদি কেউ চিনে ফেলে। এখানে কেউ চিনতে পারেনি সায়রাকে, আর এই সায়রার কোনো বিশ্বাসও নেই। সায়রা সবার মাঝখানে গিয়ে শালটা ফেলে দিল। ঝিনুক আটকানোর চেষ্টা করলো, এই ভয়টাই পাচ্ছিল ঝিনুক। এবার সকলে অবাক হয়ে তাকিয়ে আছে সায়রার দিকে। যেখানে শাওন দাঁড়িয়ে আছে তার সামনে সায়রা গিয়ে বলল, আসসালামু আলাইকুম বর সাহেব। সকলে বিস্মিত চোখে দেখছে। সায়রার বাবা মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ দিল দিল, আমার মান সম্মান সব শেষ করে দিল। শাওনের বন্ধুরা সবাই হৈ হৈ করে উঠল, এই না হলো আমাদের ভাবি। সকলে স্লোগান দিতে লাগলো, আমাদের ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমাদের ভাবির আগমন, শুভেচ্ছা স্বাগতম। ঝিনুক সায়রাকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু না, সে যাবে না। সবাইকে থামিয়ে দিয়ে সায়রা বলল, হয়েছে, এবার গেটের টাকা দিয়ে ভেতরে আসেন। শাওনের ভাই শুভ্র বলে উঠল, ভাবি ভাইয়ের টাকা মানে তো আপনার টাকা, কেন শুধু শুধু টাকাগুলো নষ্ট করাবেন? আমি এত কিছু বুঝি না, এখনো বিয়ে হয়নি বুঝলেন। শাওন সবাইকে থামিয়ে দিয়ে একটু ঝুঁকে সায়রাকে বলল, ওয়ালাইকুম আসসালাম, কত চাই কনে সাহেবা? বেশি না, 50,000 দিলেই হবে। বরপক্ষ এত টাকা দিবে না বলছে, কিন্তু শাওন সবাইকে থামিয়ে দিয়ে সায়রার কথা মতো টাকা দিয়ে দিল। এবার শাওনরা ভিতরে ঢুকে পড়লো আর সায়রা আবার রুমে ঢুকে গেল। ঝিনুক বলল, এমনটা করার কি খুব দরকার ছিল? কেন, কি এমন হয়েছে? আর শাওন কিন্তু একদমই রাগ করেনি। তা ঠিক। সায়রা এবার বলে উঠল, শোন ঝিলিক, যখন কাজে আসবে আমাকে বলবে কবুল বলতে, তখন আমি বলবো না, বুঝলি? কি বলছিস, তুই বলবি না কেন? তুই কি রাজি না? অবশ্যই রাজি, বুঝিস না কেন? আমি যদি সাথে সাথেই কবুল বলে ফেলি, তাহলে সবাই ভাববে আমি বিয়ে পাগলি হয়ে গেছি। ঝিনুক ভ্রু কুচকে বলল, তোর কি মনে হয় কেউ বোঝেনি যে তুই বিয়ে পাগলি হয়ে আছিস? এত কিছু বুঝি না, আমি যা বললাম তাই করবি, ওকে? তখনই কাজী প্রবেশ করলো। সায়রার মাথায় কাপড়টা বড় করে দিয়ে বসে আছে। কাজী বলল, আপনি কি এই বিয়েতে রাজি আছেন? তাহলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। সায়রা কিছু বলল না, বসে রইল একইভাবে। কাজী আবার বলল, রাজি থাকলে বলুন কবুল। এবারও সায়রা চুপ করে রইল। পাশ থেকে শুভ্র বলে উঠল, কোনে মনে হয় বিয়েতে রাজি নয়, বিয়েটা ভেঙে দিই। সাথে সাথে সায়রা বলতে লাগলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। কাজী সায়রাকে বলল, করছো কি মা, থামো, তুমি তুমি তো রেলগাড়ি চালিয়ে দিয়েছো। সায়রা বলল, হয়নি, আবার বলবো? কাজী সাহেব বলল, না আর বলতে হবে না, হয়েছে। এবার স্বাক্ষর করার পালা। সায়রা কলমটা হাতে নিল। সে স্বাক্ষর করতে পারছে না, কেমন জানি হাত কাঁপছে। সায়রা নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। এমনটা তো হওয়ার কথা না। ঝিনুক সায়রার পিঠে হাত রাখলো, চোখে ইশারা করলো, কিছু হবে না, স্বাক্ষর করে দে। সকল আনুষ্ঠানিকতা শেষ করে এবার বিদায়ের পালা। এখনো সায়রার চোখে মুখে হাসির ঝিলিক। সায়রার বাবা মা এসে সায়রার হাত শাওনের হাতে তুলে দিয়ে বললেন, বাবা, আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। আমার মেয়েটাকে ভালো রেখো, কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাদের বলবে। সায়রার বুকটা কেমন যেন করে উঠল বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে। তাদের দুজনের চোখের কোণে অশ্রু জমে আছে। শাওন গম্ভীর কণ্ঠে বলল, চিন্তা করবেন না, আমার জীবন দিয়ে আমি আগলে রাখবো আমার সহধর্মিণীকে। তাকে কোনোদিনও কষ্ট পেতে দেব না। শুভ্র সুভার কানে কানে বলল, দেখলি ভাইয়া এখনই দায়িত্ববান স্বামী হয়ে গেছে। শুভা ধমক দিয়ে উত্তর দিল, চুপ থাক তুই। সায়রা তার বাবা মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, বিশেষ করে সায়রার ভার্সিটির বান্ধবীরা। কিন্তু ঝিনুক একটু অবাক হয়নি, কারণ সে জানতো এমনটাই হবে। তার থেকে ভালো সায়রাকে আর কেই বা চিনবে। সায়রা ছোট বাচ্চাদের মতো হাউ মাউ করে কাঁদতে লাগলো, বাবা মা, আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না। সায়রার বাবা মাও অশ্রুসিক্ত হয়ে পড়ল। মেয়েদের জন্য এই দিনটা সবচেয়ে কষ্টের। যে ঘরে এতগুলো বছর লালন পালন আর বেড়ে ওঠা, সেই ঘর একদিন ছেড়ে বিদায় নিতে হয়। এটাই যেন জীবনের কঠিনতম মুহূর্ত। শাওন আর সায়রা গাড়ি করে যাচ্ছে। শাওন স্টিয়ারিংয়ে আর সায়রা পাশের সিটে বসে বাইরে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। কান্নার কারণে তার শরীরটা বারবার কেঁপে উঠছে। অন্য সকলে অন্য গাড়িতে গেছে, শুধু শাওন নিজের গাড়ি নিয়ে সায়রাকে সাথে নিয়ে যাচ্ছে। রাত হয়ে এসেছে, আর বাহিরে রাতের আকাশটা আজ যেন অদ্ভুত শান্ত ও সুন্দর। শাওন হঠাৎ বলল, শোনো মেয়ে, তোমাকে এমন স্থির নীরব মানায় না। সায়রা ধীরে ধীরে শাওনের দিকে তাকালো। শাওন তখন ড্যাশবোর্ড থেকে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, চোখ মুছে নাও। সায়রা বাধ্য মেয়ের মতো চোখ মুছে নিল। এখনও তার মুখে কোনো কথা নেই, শুধু নিস্তব্ধতা। শাওন গাড়িটা সামনে নিয়ে গিয়ে হঠাৎ থামালো। সায়রা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, এখানে কেন থামালেন? শাওন হালকা হেসে উত্তর দিল, একটু নেমে প্রকৃতির বাতাস লাগাও, শরীরে ভালো লাগবে। সায়রা বসে আছে একেবারে ফুলে ভরা সাজানো রুমে। বিছানায় ফুল, চারপাশে ফুল, এমনকি দেওয়ালে ঝোলানো শাওনের ছবিগুলোতেও যেন ফুলের ছোঁয়া আছে। লেহেঙ্গা পরা অবস্থাতেই কতক্ষণ ধরে অপেক্ষা করছে সে, অথচ এখনো শাওনের দেখা নেই। হঠাৎই সায়রা দাঁড়িয়ে গেল, রাগে অস্থিরতায় রুমে এদিক সেদিক হাঁটতে লাগলো।
মনে মনে নিজেকে বলল, মনটা চাচ্ছে এই খচ্চর ব্যাটারে টেনে এই রুমে নিয়ে আসি, তারপর একদম উত্তম মধ্যম দেই। ঠিক তখনই দরজা খোলার শব্দ শোনা গেল। সায়রা হকচকিয়ে তাকাতে দেখে শাওন ঢুকেছে। সায়রার আগে ফুঁসতে ফুঁসতে সামনে গিয়ে দাঁড়ালো, কণ্ঠে ঝড় তোলা গলায় বলল, এসে গেলেন? আর 1 মিনিট দেরি হলে কাল নিউজে হেডলাইন হতো, স্বামী দেরিতে বাসর ঘরে ঢোকার কারণে নববধূর হাতে স্বামীর খুন। শাওন ধীর শান্ত গলায় বলল, এসব কি সায়রা? তুমি কি কোনো বাংলা ছবি দেখোনি নাকি? সায়রা ঠোঁট কামড়ে উত্তর দিল, হ্যাঁ দেখেছি। তাই তো ভেবেছিলাম আমি হব শাবানা, কিন্তু কি হলো, শেষমেশ আপনি তো আমাকে শাবনূর বানিয়ে ছাড়লেন। সায়রা কথা শেষ করে বিছানার মাঝখানে বসে পড়ল, মাথায় লম্বা ঘোমটা দিয়ে। শাওন হাঁ করে তাকিয়ে আছে, এসব কি? সায়রা বলল, বোকার মতো দাঁড়িয়ে না থেকে আমার মাথার ঘোমটাটা সরিয়ে আমাকে উদ্ধার করেন। শাওন সায়রার কথায় পাত্তা না দিয়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, আর তোমার লেহেঙ্গাটা খুলে ফেলো। সায়রা লজ্জা লজ্জা মুখ করে বলল, লেহেঙ্গা খুলে ফেলবো? শাওন কিছুই বুঝলো না, এভাবে লজ্জা পাওয়ার কি আছে? আমি তোমাকে লেহেঙ্গা খুলে অন্য পোশাক পরার কথা বলেছি। শাওন ওয়াশরুমে ঢুকে গেল। সায়রা অবলার মতো তাকিয়ে আছে, এসব কি? তারপর সায়রাও লেহেঙ্গা চেঞ্জ করে লম্বা টপস প্যান্ট পরে নিল। শাওন এসে বলল, সায়রা এখন ঘুমিয়ে যাও, এখন আমরা দুজনেই টায়ার্ড। শাওন শুয়ে পড়ল, কিন্তু সায়রা এখনো দাঁড়িয়ে আছে। শাওন চেয়ে দেখলো মুখ ফুলিয়ে দাঁড়িয়ে সায়রা। শাওন বলল, এনি প্রবলেম? আমার একটা কাজ আছে। শাওন বলল, কি কাজ? আপনাকেও যেতে চলুন। শাওন ভ্রু কুঁচকে বলল, যা কাজ করার সকালে হবে, এখন ঘুমাও। সায়রা বলল, সকালে করলে হবে না, এসব কাজ রাতেই করতে হয়। শাওন চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কি বলছো কি তুমি? যা বলার সরাসরি বলো। আমরা এখন চুরি করতে যাব। শাওন উঠে সায়রার সামনে দাঁড়ালো, বলল, তুমি চুরিও করো? ছি ছি, শেষ পর্যন্ত চুন্নি বউ বিয়ে করলাম। এত কথা বাদ, এখন চলেন চুরি করতে যাব। যদি না যান তাহলে? শাওন পকেটে হাত ঢুকিয়ে বলল, তাহলে কি করবে? সায়রা একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, তেমন কিছু না, শুধু চিল্লাতে থাকবো। শাওন বলল, তুমি পাগল হয়েছো? তুমি বুঝতে পারছো আজকে চিল্লাতে থাকলে মানুষ কি ভাববে? সায়রা বলল, আমি বুঝেই বলেছি, এবার বলুন আপনি রাজি আছেন কি না। শাওন কিছুক্ষণ তাকিয়ে রইল। সে বুঝতে পারছে কিছু করার নেই, রাজি তাকে হতেই হবে, না হলে যে পাগল মেয়ে। আচ্ছা ঠিক আছে, কি চুরি করবা? সায়রা মুচকি হেসে বলল, আম। শাওন বলল, তুমি আম গাছ কোথায় দেখলে? আর এখন আমের সিজন না, গাছে আম এখনো হয়নি, বুঝেছো? জি না, 1 ডজন। গাড়ি দিয়ে আসার সময় আপনাদের বাড়ির পাশে যে বাড়িটা, সেই বাড়ির গেটের সাথেই আম গাছ আছে। তুমি না কাঁদতেছিলা? তাহলে এসব আম কখন দেখলা? এত কিছু আপনাকে ভাবতে হবে না, এখন চলুন যাই। শাওন আর সায়রা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সায়রা লাফাতে লাফাতে হাঁটছে। শাওন বলল, তুমি ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? সোজা হয়ে হাঁটো। আমি সোজা হয়ে হাঁটতে পারি না। আপনার কোনো সমস্যা? ও, তুমি যদি প্রতিবন্ধী হও তাহলে সমস্যা নেই। সায়রার আগে তাকিয়ে রইল। সায়রা বলল, আপনাকে কলেজের একটা কাহিনী শোনাই। শাওন কোনো কথা বলল না। সায়রা শাওনের উত্তরে আশা না থেকে বলল, কলেজে পড়াকালীন আমি আর ঝিনুক চুরি করতে গিয়েছিলাম। অবশ্য ঝিনুককে আমি জোর করে নিয়ে গেছিলাম। কলেজের পাশে একটা বাড়ি ছিল, বাড়িতে শুধু একটা মহিলা থাকতো। তার ছেলে মেয়ে সবাই বিদেশে থাকতো। ঘরের সামনে একটা লিচু গাছ। আমি আর ঝিনুক চুরি করে বাড়িতে ঢুকে লিচু পাড়ছিলাম। তখনই মহিলা দেখে নিয়ে ঝাড়ু নিয়ে দৌড়ে আসে। আমি তল দেওয়াল টপকে বেরিয়ে আসি, কিন্তু ঝিনুক সেখানেই ছিল। পরে মহিলা ঝিনুককে না মেরে ঘরের সব থালা বাসন ধুয়ে তারপর ছেড়েছিল। বলে সায়রা হাসতে শুরু করলো। শাওন পকেটে হাত ঢুকিয়ে হাঁটছিল, বলল, বেচারি ঝিনুক। তারা চলে আসে সেই বাড়ির সামনে। সায়রা বলল, দাঁড়ান, এটাই সেই বাড়ি। শাওন দেখলো আম গাছটা গেটের ওপারে। গেটের উপরে উঠে তারপর আম পাড়তে হবে। বউ, ভালোই ভালোই আমরা চলো চলে যাই, তোমাকে বাজার থেকে যত মন চায় তত আম কিনে দেব। সায়রা শাওনের মুখ থেকে বউ ডাক শুনে লজ্জা পেল কিনা বোঝা গেল না, বলল, বউ ডেকে লাভ নেই, আমাকে এক্ষুনি আম গাছ থেকে দিতে হবে। শাওন বিড়বিড় করে বলল, আল্লাহ গো, কোন ভুলের শাস্তি দিচ্ছ? সায়রা বলল, কিছু বলছেন? না না, কি বলবো, বলছিলাম আমার কপালটা কত ভালো, শান্তশিষ্ট একটা বউ পেলাম। সায়রা মুখ ভেঙচি কাটলো। শাওন গেট বেয়ে উঠে গেল। শাওনের বুক ধরফর করছে। দুইটো আম পেড়ে উপর থেকে নিচে ফেললো সায়রা, তাই ধরে নিল। তৃতীয় নাম্বার আম পাড়তে যাবে, তখনই ভেতর থেকে কেউ বলছে, এই কে রে এখানে? বলে লাইট নিয়ে লোকটা এদিকে আসছে। শাওন বুঝে পাচ্ছে না সে কি করবে। সায়রা বলল, তাড়াতাড়ি নামুন, ধরলে কিন্তু আর রক্ষে থাকবে না। শাওন তাড়াতাড়ি নেমে গেল। ইতিমধ্যে দুজন লোক প্রায় গেটের কাছে। শাওন নামতেই সায়রা শাওনের হাত ধরে দৌড়ে যেতে লাগলো। পেছনে দারোয়ান বলল, এই কে, দাঁড়া বলছি। কিন্তু ততক্ষণে শাওন আর সায়রা অনেকটা চলে গেছে। অনেকটা যাওয়ার পর তারা দুজন গিয়ে হাঁটুতে হাত দিয়ে দম নিতে লাগলো। শাওন সায়রার দিকে তাকালো রাগী দৃষ্টিতে, আর সায়রা দাঁত খিলখিল করে হাসলো। নিচে ড্রয়িং রুমে মোজাম্মেল হোসেন সোফায় হেলান দিয়ে চা খাচ্ছিলেন।
হাতে খোলা খবরের কাগজ, পাশে রান্নাঘর থেকে ভেসে আসছে রেহানা বেগমের কড়াই নেড়েচেড়ে রান্না করার শব্দ। তিনি সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত। অন্যদিকে শুভা আর শুভ্র প্রতিদিনের মতোই কোনো এক তুচ্ছ বিষয়ে তুমুল ঝগড়ায় লিপ্ত। এটা তাদের নিত্যদিনের ব্যাপার। ঠিক সেই সময় সবার দৃষ্টি চলে গেল সিঁড়ির দিকে। সায়রা নামছে সিঁড়ি বেয়ে ধীর পায়ে। গায়ে হালকা রঙের শাড়ি, মাথার খোলা চুল দুপাশ বেয়ে ঝরে পড়ছে। শাড়ির কুচি এক হাতে ধরে নামছে, তবুও পায়ের নিচে বারবার আটকে যাচ্ছিল কাপড়। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে শাড়িটা খুলে যাবে। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, আবার অনেকে মুচকি মুচকি হাসতেও লাগলো। মোজাম্মেল হোসেন একটু হাসি চেপে খবরের কাগজ টেবিলে রেখে উঠে গেলেন নিজের রুমে। শুভ্র এখনও কিছু বুঝতে পারেনি, মোবাইল কানে নিয়ে ডুবে আছে। শুভা তখন হঠাৎ চোখ বড় বড় করে শুভ্রকে বলল, শুভ্র তুই ঘরে যা। শুভ্র অবাক হয়ে তাকিয়ে বলল, কেন, এখন আবার কি হলো? শুভা তাড়াহুড়ো করে বলল, তোর হেডফোনটা ঘরে পড়ে আছে, গিয়ে নিয়ে আয়। শুভ্র বিরক্ত মুখে ঘরের দিকে হাঁটলো, আর শুভা তাড়াতাড়ি ছুটে গিয়ে সায়রাকে ধরে দিল নিচে নামতে। যদি না ধরতো এতক্ষণে হয়তো সিঁড়ি ভেঙে গড়াগড়ি খেত সায়রা। শুভা এসে বলল, ভাবি এত সুন্দর করে শাড়ি পরা কে শেখালো? আমাকেও একদিন শিখিয়ে দিও। সায়রা ঠোঁট ফুলিয়ে শিশুসুলভ ভঙ্গিতে বলল, বাড়িতে তো মাই পরিয়ে দিতেন, আমি কোনোদিন একা একা শাড়ি পরিনি। শুভা বলল, কেন, ভাইয়াকে বলতে পারলে না পরিয়ে দিতে? এতে লজ্জার কি আছে? সায়রা ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, তোমার ভাই আবার শাড়ি? এ নাম্বারের আনরোমান্টিক। শেষের কথাটা ফিসফিস করে আসতে বলল সে। ঠিক তখনই সেখানে রেহানা বেগম এসে হাজির হয়ে বললেন, এবার কি তাহলে শাড়ি ছেড়ে নেমে এলে নিচে? শাড়ি পরতে পারো না এখনও? সায়রা চুপ করে রইল, কিছুই বলল না। রেহানা বেগম একটু হাসি চেপে বললেন, আচ্ছা ঠিক আছে, এসো আমি পরিয়ে দিচ্ছি। তারপর তিনি ধীরে ধীরে সায়রাকে শাড়ি পরিয়ে দিতে লাগলেন। শাড়ি পরানোর সময় সায়রা একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, শাশুমা, আমার শ্বশুরমশাই কি আপনাকে শাড়ি পরিয়ে দিয়েছিলেন বিয়ের পর? রেহানা বেগম ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, এসব কি আজে বাজে কথা, লজ্জা করছে না এসব প্রশ্ন করতে? সায়রা মুচকি এসে বলল, লজ্জা পাওয়ার কি আছে, শুধু বলুন না পরিয়ে দিয়েছিলেন তো। রেহানা বেগম মাথা নেড়ে ধীরে ধীরে বললেন, হ্যাঁ দিয়েছিল। আমি শাড়ি পরতে পারতাম, কিন্তু তবুও উনি নিজের হাতে পরিয়ে দিয়েছিলেন আমাকে। সায়রা এবার গম্ভীর মুখে বলল, তাহলে আপনার ছেলে এত গম্ভীর আর আনরোমান্টিক কেন? রেহানা বেগম বিরক্ত হয়ে গলা নামিয়ে বললেন, সেটা তোমার স্বামীকে গিয়ে জিজ্ঞেস করো। রেহানা বেগম শাড়ি পরিয়ে চলে গেলেন আর বললেন, কি মেয়ে রে বাবা, এমন মেয়ে বাপের জন্মে দেখিনি। সায়রা আর রেহানা বেগম রান্নাঘরে। রেহানা বেগম ব্যস্তভাবে রান্না করছে, আর সায়রা যেন তার ছায়ার মতো পেছন পেছন ঘুরছে। একের পর এক ফালতু কথা বলে যাচ্ছে। রেহানা বেগম যেখানে যাচ্ছেন সায়রাও হুবহু সেই দিকেই যাচ্ছে। কখনো হাঁড়ি উকি দেয়, কখনো লবণ কম বেশি হবে কিনা সেটা নিয়ে বকবক করে। রেহানা বেগম সবজি কাটছিলেন, পেছনে দাঁড়িয়ে সায়রা কৌতূহল চোখে সব দেখছে। হঠাৎই রেহানা বেগম পেছন ফিরতে ঠাস করে সায়রার মাথার সাথে ধাক্কা খেলেন। রেহানা বেগম বিরক্তিতে নাক মুখ কুঁচকে উঠলেন। মুখ দিয়ে বের হলো, এই মেয়ে, আমার কাজের মাঝে মাথা গুঁজে আছো কেন? সায়রা চোখ বড় বড় করে নাটকীয় ভঙ্গিতে বলল, হায় হায় শাশুমা, একবার টোকা খেলে মাথা শিং গজাবে, আর একবার দেন না দেখি শিং দুটো সমান হয় কি না। বলে সায়রা হেসে রেহানা বেগমের মাথার সাথে আবার হালকা ধাক্কা দিল। রেহানা বেগম এবার বিরক্তি সামলে হাঁসফাঁস করে বললেন, আল্লাহ বাঁচাও, এই মেয়েটা তো আমাকে পাগল করে ছাড়বে। রেহানা বেগম রান্না করতে করতে বিরক্ত সামলিয়ে বললেন, চা খাবে? সায়রা সাথে সাথে ভ্রু কুঁচকে উত্তর দিল, না, চা খেলে গরম লাগে। তাহলে ঠান্ডা পানি খাবে? রেহানা বেগম আবার জিজ্ঞেস করলেন। সায়রা গম্ভীর ভঙ্গিতে বলল, না, ঠান্ডা লাগে। রেহানা বেগম বললেন, তাহলে আমার মাথা খাবে নাকি? সায়রা দাঁত বের করে খিলখিল করে হেসে উঠল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ালো, হ্যাঁ। রেহানা বেগম অবলার মতো তাকিয়ে থাকলো সায়রার দিকে। রেহানা বেগম বললেন, যাও তো, গিয়ে শাওনকে কফি দিয়ে আসো। সায়রা হাত জোর করে নাটকীয় ভঙ্গিতে বলল, যথা আজ্ঞা শাশুমা। বলে রান্নাঘরে বসে অনেকক্ষণ ধরে স্পেশাল কফি বানাতে লাগলো। রেহানা বেগম হাঁপ ছেড়ে বাঁচলেন, বললেন, গেছে তো, এবার একটু তাড়াতাড়ি কাজ শেষ করি, তা না হলে আবার এসে মাথা খাওয়া শুরু করবে। এদিকে শাওন তখনও ঘুমোচ্ছে। সায়রা কফির কাপ হাতে শোবার ঘরে ঢুকে মিষ্টি গলায় ডাকলো, ওগো স্বামী, শুনছো, তোমার জন্য কফি নিয়ে আসছি, ওঠো। শাওন হালকা বিরক্তি নিয়ে বলে উঠল। সায়রা কাপটা তার হাতে দিয়ে বলল, দেখো, তোমার জন্য নিজের হাতে বানানো স্পেশাল কফি। শাওন চুমুক দিতেই হঠাৎ নাক মুখ কুঁচকে গেল, এসব কি বানিয়েছো, এটা কফি? সায়রা গর্বের ভঙ্গিতে বলল, অবশ্যই, এটা আমার স্পেশাল কফি। শাওন কপালে হাত দিয়ে বলল, কফিতে কি দিয়েছো তুমি? সায়রা নির্দ্বিধায় উত্তর দিল, বেশি কিছু না, পানি, দুধ, কফি পাউডার, চিনি আর জিরা। শাওন চোখ বড় বড় করে তাকালো, জিরা? কফিতে কি জিরা দেয় বলো তো? সায়রা গম্ভীর মুখে বলল, আমার শাশুমা বলেছেন রান্নায় জিরা দিলে স্বাদ বাড়ে, তাই ভাবলাম কফিতেও দিলে টেস্টি হবে। শাওন হাল ছেড়ে মাথা নাড়ল, কফি কি তোমার কাছে রান্না মনে হলো? সায়রা ঠোঁট ফুলিয়ে বলল, বাদ দেন তো,
প্রথমবার কফি বানালাম, একটু তৃপ্তি করে খাওয়ার বদলে শুধু বকাঝকা করছেন। শাওন মুচকি এসে বলল, তৃপ্তি তো হচ্ছেই, তবে সেটা খাওয়ার না, মরার। ডাইনিং টেবিলে সকলে বসে সকালের নাস্তা করছে। রুটি, ডিম আর চা সবই সাজানো। শুভ্র হঠাৎ মুখ গম্ভীর করে বলল, গতকাল পাশের বাড়িতে নাকি চোর ঢুকেছিল। সায়রা আর শাওন চমকে তাকালো। শুভা কৌতূহলী হয়ে বলল, কি চুরি করেছে? শুভ্র মুখ টিপে হাসতে হাসতে বলল, তেমন কিছু না, শুধু গাছের অর্ধেক আম নাকি চুরি করে নিয়ে গেছে। শাওন আর সায়রা একসাথে মুখ চাওয়াচাওয়ি করল। মনে মনে দুজনের একটাই চিন্তা, দুইটা আম চুরি করে নিয়ে আসছি, আর এখন গল্প হয়ে গেছে গাছের অর্ধেক আম। শুভ্র আবার বলল, শুনেছি চোরগুলো নাকি আমাদের বাড়ির দিকে আসছিল। ভাইয়া, তুমি কিছু দেখোনি? শাওন মুখ বাঁকিয়ে গম্ভীর সুরে বলল, আমি কি দারোয়ান নাকি যে চোর পাহারা দেব? মোজাম্মেল হোসেন আফসোসের ন্যায় বলল, আমের এত অভাব পড়েছে যে আমেরও আজকাল চুরি করতে হয়। শাওন কপালে হাত দিল, আর শুভ্র আর সুভা সায়রা হেসে টেবিল কাঁপিয়ে দিল। রেহানা বেগম বিরক্ত হয়ে বললেন, চুপ করো তো সবাই, সকালে নাস্তার টেবিলটা তোমাদের নাটকের মঞ্চ মনে হয়? কিন্তু সায়রা দুষ্টুমি করে বলল, শাশুমা, নাটক তো শুরু হয়েছে চোর দিয়ে, এখন হিরো আসবে আর খলনায়ককে ধরবে। সবাই আবার খিলখিল করে হেসে উঠল। খাওয়া দাওয়া শেষ করে শুভ্র আর সায়রা সুভা একসাথে বসে লুডো খেলছে। তিনজনে সমান বয়সের মতো হাসাহাসি করে দারুণ মজা করছে। অথচ শুভা বিয়েতে রাজি ছিল না। হলুদের গুঁড়োর শরবতের কাহিনী এখনও সকলে মনে রেখেছে। সায়রা শাড়ি পরে লুডো খেলতে গিয়ে বারবার বিরক্ত হচ্ছিল। যতই রেহানা বেগম সুন্দর করে পরিয়ে দিক না কেন, সায়রার মনে হচ্ছিল শাড়ি একদম ঝামেলার পোশাক। রেহানা বেগম এই বিষয়টা টের পেয়ে বললেন, সায়রা, যাও গিয়ে শাড়ি চেঞ্জ করে অন্য কিছু পরে আসো। সায়রা বিড়বিড় করে বলল, মহিলা গম্ভীর হলেও কেয়ারিং আছে, আমার জামাইয়ের থেকেও কেয়ারিং। আর ওই বেটা খাওয়া দাওয়া করে ঘরে চলে গেল, একবারও আসলো না। এই ভেবে সায়রা রুমে ঢুকতেই হঠাৎ কেউ তার হাত ধরে দেয়ালে চেপে ধরলো। প্রথমে সায়রা ভয়ে চোখ বড় বড় করলো, কিন্তু তারপরে বুঝলো শাওন। সায়রার গলা শুকিয়ে গেল, হালকা ঢোক গিলল। শাওন হেসে বলল, কি বউ, প্রথম দিনই দেব ননদের সাথে লুডো খেলায় মশগুল? এই অধম স্বামীর দিকে একবার তাকালেও না? সায়রা চোখ পাকিয়ে বলল, কই, একবারও তো ডাক দেননি। শাওন ঠোঁটে দুষ্টুমি হাসি এনে আরও কাছে ঝুঁকলো। কে বলল ডাক দেনি? তুমি তো খেলার ধ্যানেই ছিলে। এবার শাওন এত কাছে এলো যে দুজনের মাঝে সামান্য ফাঁকা জায়গা ছাড়ার কিছুই নেই। সায়রার হাঁটু কাঁপছে, অথচ এমন হওয়ার কথা নয়। সায়রার শরীরে কেমন শিহরণ জেগে উঠেছে, এতটা কাছে এই প্রথম তারা। শাওন গাঢ় পুরুষালী কণ্ঠে বলল, বিয়ে করেছি, অথচ ভালো করে হাতটাও ধরতে পারলাম না। প্রথম রাতেই আমাকে চুরি করতে বেরোতে হলো। সায়রা চোখ নামিয়ে বলল, ছাড়ুন। কিন্তু শাওন ছাড়ল না, বরং আরও দৃঢ়ভাবে ধরে রাখলো। সায়রা বুঝলো শাওনের মতলব মোটেই সোজা না। তাড়াহুড়ো করে বলল, ছাড়ুন, শাড়িটা চেঞ্জ করে আসছি। এই বলে এক টানে হাত ছাড়িয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাওন হেসে মাথা নাড়ল। অনেকক্ষণ কেটে গেল, তবুও সায়রা বের হচ্ছে না। শাওন মুচকি এসে বুঝে গেল সে আসছে না ইচ্ছে করেই। অবশেষে ধীরে ধীরে দরজা খুলে বের হলো সায়রা। মনে মনে প্ল্যান, এক দৌড়ে রুম থেকে বেরিয়ে লুডুর টেবিলে ফিরে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে শাওনের কণ্ঠ, দাঁড়াও। শাওন সামনে এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছ? সায়রা চোখ কসলাতে কসলাতে বলল, নিচে। খেলাটা স্টপ করে এসেছি। শাওন গম্ভীর মুখে বলল, তাতে কি বউ, তোমার এই অধম স্বামীকে একটু টাইম দাও। যেমন করে বিয়ের জন্য পাগলি হয়েছিলে, তেমন করে স্বামীর জন্য একবার পাগলি হও না। সায়রা ভেংচি কেটে ফেলল, আমি বিয়ে পাগলি হতে পারি, কিন্তু স্বামী পাগলি না। শাওন অদ্ভুত এসে ধীরে ধীরে এক পা এগোতে লাগলো, আর সায়রা পেছোতে লাগলো, চোখে মুখে টান টান উত্তেজনা। ঠিক তখনই রুমে ঢুকে পড়ল শুভা। ভাবি, খেলবে না? আসো। শাওন একদম জমে গেল, আর সায়রা হাঁপ ছেড়ে বাঁচল। সুভা দরজা ঠেলে ঢুকে মুচকি এসে বলল, আমি কি ভুল টাইমে চলে আসলাম? সরি। সায়রা সঙ্গে সঙ্গে এগিয়ে গেল সুভার দিকে, হাসি মুখে বলল, না না, একদম ঠিক টাইমে আসছো, চলো যাই। তারপর পেছনে তাকিয়ে শাওনের দিকে চোখ ছোট করে তাকালো, মুচকি এসে জিহ্বা বের করে দিল। আর কোনো পাত্তা না দিয়েই সুভাকে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। শাওন এক জায়গায় দাঁড়িয়ে রইল, ঠোঁট বাঁকা করে মাথা নেড়ে নিজে নিজেই বিড়বিড় করে বলল, কিরে শাওন, দেখে শুনে তো বিয়ে করেছিস, এবার বোঝ মজা। শাওন অনেকক্ষণ ধরে রুমে একা বসে আছে, কিন্তু সায়রা আসার নাম নেই। দেয়ালে ঝোলানো ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত প্রায় 12টা। হঠাৎ নিচ থেকে ভেসে আসছে খিলখিল হাসির শব্দ। নিচে তাকাতে দেখলো সায়রা আর সুভাষ সোফায় বসে কার্টুন দেখছে। শাওন চোখ কুঁচকে বিড়বিড় করলো, এই বয়সেও কেউ কার্টুন দেখে? সে রাগে গর্জে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বুকের উপরে দুই হাত রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কিন্তু এদিকে সায়রা সুভা যেন অন্য জগতের মানুষ, হাসি থামছেই না। শাওন এবার রাগী গলায় বলল, কি সমস্যা তোদের? এই রাত বিরেতে পেতনির মতো হাসছিস কেন? শাওনের কণ্ঠ শুনে শুভা আটকে উঠল, মাথা নিচু করে চুপচাপ বসে রইল। কিন্তু সায়রা সরু চোখে শাওনের দিকে তাকিয়ে রইল, যেন মুখে লিখে রেখেছে, তুমি কিছুই করতে পারবে না। শাওন এবার এগিয়ে গিয়ে রিমোটটা ছিনিয়ে নিল।
টিভি বন্ধ করে দিয়ে শুভাকে বলল, যা গিয়ে ঘুমা। শুভা আর কিছু না বলে ধীর পায়ে রুমে চলে গেল। এখন সোফায় একা বসা সায়রা। শাওন গিয়ে তার সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, কি সমস্যা তোমার? তোমার কপাল যে পোড়া হলেও একটা জামাই আছে, সেই খবর রাখো।